নমস্কার বন্ধুরা, বেঙ্গল আওয়ারের আইপিএল আড্ডা আজ থেকে আমরা শুরু করে দিলাম। যদিও আইপিএল নিয়ে বিস্তারিত চর্চার বোধহয় এখনো সময় আসেনি, তাই তো রাজস্বী? যেহেতু সবে শুরু হয়েছে, ফার্স্ট লেগ এখনো শেষ হয়নি, মানে সবার সাথে সবার তো দুবার করে খেলা, কিন্তু একবার করে খেলাও এখনো শেষ হয়নি সবার সাথে সবার। তবুও যতগুলি খেলা হয়েছে তাই নিয়েই বেঙ্গল আওয়ারের আইপিএল আড্ডা আজ থেকে আমরা শুরু করলাম। আমি আছি আপনাদের সাথে রানা সর্দার। নমস্কার, আমি কমলেশ দেওয়ান। নমস্কার, আমি রাজস্বী বিশ্বাস। রাজস্বী বাবু, আপনার কি মনে হয়েছে এখনো অবধি যে কটা খেলা হয়েছে, কোন টিমের কোথায় স্ট্রং পয়েন্ট, উইক পয়েন্ট, এসব নিয়ে যদি একটু বলেন। এখনো অব্দি তো এই 15-16টা ম্যাচ চলছে, ধরুন আজকে হচ্ছে আপনার 3 তারিখ। তো আজকে রাজস্থান রয়্যালস আর ব্যাঙ্গালোরের ম্যাচ অলরেডি রানিং। নেক্সট আরেকটা ম্যাচ আছে আপনার কেকেআর আর দিল্লি। একদম। তো সেগুলো বাদ দিয়ে তোমার কি মনে হচ্ছে কেকেআর আজকে কি করবে? কেকেআর তো দারুণ খেলছে। কেকেআর এর যারা আন্ডার 19 এর যে ছেলেগুলোকে কেকেআর এর ক্যাপ্টেন কি বলবে? না, ক্যাপ্টেন্সি নিয়ে আবার একটু ডাউট আছে। ওয়ার্ল্ড কাপ যে ক্যাপ্টেনকে তুমি বসিয়ে রেখে তুমি দীনেশ কার্তিককে ক্যাপ্টেন করেছো। না, তার একটা কারণ আছে। আমার যেটা মনে হচ্ছে সেটা হচ্ছে যে ম্যানেজমেন্ট তো পুরো টুর্নামেন্টটা নিয়ে ভাবে। তো প্রথমে যখন ইংল্যান্ড, নিউজিল্যান্ড, অস্ট্রেলিয়া খেলা চলছিল, মর্গানকে কতটা পাবে না পাবে এই নিয়ে একটু দোলাচল ছিল। কিন্তু যখন পেয়ে গেল এবার একটা প্রোগ্রাম সেট করা থাকে, মানে একজনকে নিয়ে টোটাল প্রজেক্টটা একটা রেডি করা থাকে, তাকে দিয়ে সব করে হঠাৎ করে হঠাৎ করে পাল্টা যায় না। আমার মনে হয় যেটা ওদের মধ্যে ডিসিশন হয়েছে। না, আইপিএল এ কিন্তু আমরা আগেও দেখেছি যে টুর্নামেন্ট চলাকালীন অনেক সময় কিন্তু ক্যাপ্টেন চেঞ্জ হয়েছে। হ্যাঁ, শ্রেয়াস আয়ার কিভাবে ক্যাপ্টেন হয়েছে, রোহিত শর্মা কিভাবে ক্যাপ্টেন, পারফরম্যান্সে ইফেক্ট করলে অনেক সময় বাধ্য হয়ে পড়েছে। মাঝ পথে ক্যাপ্টেন চেঞ্জ হয়েছে, তা কেন আমাদের কলকাতার হবে না? কলকাতার ক্যাপ্টেন কি ক্যাপ্টেন হওয়ার যোগ্য? না, যোগ্য নয়, কিন্তু আমার মনে হয় মর্গানকে যথেষ্ট গাইড করছে, কারণ ওর লাস্ট যে রাজস্বী কমলেশ, ক্যাপ্টেন্সি বা কোচ এদের নিয়ে আলোচনা আরো কয়েকটা ম্যাচ এগুলো আপনারা করতে পারেন। যেহেতু আমরা বাঙালি, কলকাতা আমাদের একটা পছন্দের টিম। এবার সেই হিসাবে ক্যাপ্টেন্সিটা বাদ রেখে কলকাতার পারফরম্যান্স নিয়ে একটু যদি আলোচনা করা যায়। পারফরম্যান্স আমার মতে দুর্দান্ত পারফরম্যান্স হচ্ছে, কারণ তোমার মতে তোমার কি মনে হয় যে কলকাতার এবার সবথেকে সেরা বোলিং বিভাগটা সবথেকে বেশি সেরা না ব্যাটিং বিভাগ? বোলিং এতে কোনো সন্দেহ নেই, দুর্দান্ত বোলিং। যেমন ফার্স্ট অ্যাটাক বোলিং বোলিং এর মধ্যে কাকে বেশি? শিবম মাভি আর নাগাকোটি একদম বলার অপেক্ষা রাখে না। কামিন্স তো আছে বিশ্বের 1 নম্বর বোলার। রাসেল আছে, সুনীল নারায়ণ আছে। বলছে ব্যাটিং এ কলকাতাকে ভরসা করা যাবে না। না, ভরসা করা যাবে না। যদি কম্পেয়ার করে বলা হয় যে ব্যাটিংটা স্ট্রং না বোলিংটা, তাহলে বোলিংটা স্ট্রং। ব্যাটিং স্ট্রং না হলে আইপিএল এর মতো টুর্নামেন্টে ম্যাচ তো জেতা সম্ভব। ব্যাটিং কোন দিকটা বেশি স্ট্রং দেখছো, ওপেনিং দিকটা না মিডল অর্ডারটা? ওপেনিং না, মিডল অর্ডারটা অনেক বেশি স্ট্রং। অনেক বেশি বলতে রাজস্বী, আমার ব্যাটিং এটা ঠিক খুব একটা স্ট্রং বলে আমার মনে হচ্ছে না, কারণ ইভান মর্গান ছাড়া আর কারো কিন্তু সেইভাবে ধারাবাহিকতা দেখা যাচ্ছে না। এবং রাসেল তো আনপ্রেডিক্টেবল প্লেয়ার। নীতিশ রানা, আমি একটা নাম বলবো, নীতিশ রানা, যে বরাবর মানে কেকেআর এ হঠাৎ করে এসেছিল পাঁচ থেকে কনসিস্টেন্সির অভাব। হ্যাঁ, কিন্তু 40-এর উপরে যেতে পারে না। হ্যাঁ, কিন্তু ওই একটা মানে মিডল অর্ডারকে দিয়ে তো বড় করানো হচ্ছে না এবার। না, এবার করানো হচ্ছে না। এবার বোলিং লাইন যেহেতু দুর্দান্ত, সেই জায়গায় দাঁড়িয়ে আমার মনে হয় শুভমান গিল অসাধারণ ব্যাটিং করছে। না, এটা ঠিক। তবে শুভমান গিলের আমি একটু বলি, শুভমান গিল কিন্তু স্ট্রাইক রেট খুব খারাপ। ও কিন্তু কম ম্যাচের প্লেয়ার, কি কম রানের যে ম্যাচগুলো সেই ম্যাচের প্লেয়ার। যারা 200 রানের উপরে যখন একটা টার্গেট আসবে তখন কিন্তু শুভমান গিলের মতো প্লেয়ার চলবে না। এইভাবে ধরলে হবে না। টি20 হলেও শুভমান গিলের মতো একটা ব্যাটসম্যান প্রয়োজন সব টিমে। না, কিন্তু ওপেনার হিসেবে প্রথম 6 ওভারে তো মারকুটে ব্যাটসম্যান ছাড়া হবে না। মানে 6 ওভারে ফায়দা তুলতে হবে তো প্রত্যেকটা ম্যাচে। সুনীল নারায়ণকে নামাচ্ছে ওর সাথে, সুনীল নারায়ণ স্লো বল ছাড়া খেলতে পারে। আর আমাদের রাসেল, কার্তিক আর মর্গান তো পিছনে রয়েছে। কিন্তু প্রথম 6 ওভারের পাওয়ার প্লে সুযোগটা তো নিতে হবে, সেটা তো কলকাতা কোনো ম্যাচে নিতে পারবে না। কোনো টিমেরই দুই দিক থেকে তো ঝড় কোন টিম তুলছে সে খুব রেয়ার, তাই না? একদিকে তো একটুখানি দেখে দেখা যাচ্ছে আমার তাতেই কোলাপস হয়ে গেল পুরো টিমটা, হাফ প্যাভিলিয়নে চলে গেল। তখন আমার ম্যাচটাই না, আজকে কলকাতার সাথে কাদের খেলা? আজকে দিল্লি, আজকে কলকাতার সাথে দিল্লির খেলা। তো সাপোজ দিল্লি আগে ব্যাট করে 250 রান তুলে দিল, বা সরি 250 বলছি না, 250 সম্ভব না, 200 যদি তোলে তাহলে রাসেলকে তুলতে হবে, রাসেল বা মর্গানকে তুলতে হবে। এই একটা পয়েন্ট ভালো বলেছে কমলেশ বাবু। আমার মনে হয় রাসেলকে একটু ফাঁকা কারণ উচিত। হিউজ টার্গেটের ক্ষেত্রে ওর বোধহয়
ওয়ান ডাউনে না হলেও 2 ডাউন 3rd ডাউনে নামানো উচিত, তাই নয় কি? যদি এরকম টার্গেট দেখায় যে ধরো 200-220 যদি টার্গেট দেয় কেকেআর সামনে দিল্লি, তাহলে রাসেলকে একটু অ্যাডভান্স পাঠাতে হবে। রাসেলকে পরে অ্যাডভান্স পাঠালে তো ওপেনিং এ পাঠাচ্ছেন না। না, ওপেনিং এ শুভমান গিল একদম পারফেক্ট। প্রথম 6 ওভারে তো রানটা দরকার। আর যদি ওরকম টার্গেট দেখা যায় তখন শুভমান গিল একটু গিয়ার চেঞ্জ করবে। শুভমান গিল একেবারে খারাপ করছে, তার রুজ ডেলিভারি আর ফেলে কিন্তু বাউন্ডারি হাঁকাচ্ছে। না ও একদম মাঠের উপরে তুলছে না। আচ্ছা, কলকাতার আলোচনা আবারও হবে, আমরা মোটামুটি আলোচনা করলাম। আমি গতবারের 2 ফাইনালিস্ট মুম্বাই এবার চেন্নাইয়ের খেলা সম্বন্ধে প্রবলেশ এবং রাজস্বীর কাছে একটু জানতে চাই। চেন্নাইয়ের কথা যদি বলেন, চেন্নাইকে গতবারই সবাই বলেছিল যে বুড়োদের ঘোড়া, তো তবুও বুড়োদের ঘোড়া হয়েও গতবার তো দুর্দান্ত পারফরমেন্স করেছিল। কিন্তু সেটাই আবার যেন এবারেও দেখা যাচ্ছে, প্রথম 4টে ম্যাচে 3টে ম্যাচ হেরে গেছে এবং দেখা যাচ্ছে সেই ওয়াটসন, সেই ধোনি, সেই ব্রাভো, ওরা যেন একের আয়না ভাত দিতে চলেই গেল দল থেকে, সেটার মধ্যে একটু ইফেক্ট পড়েছে। কমলেশের কি মনে হচ্ছে, এখান থেকে কি গিয়ার পাল্টিয়ে না সমন্বয় খেলতে পারবে? আমার মনে হয় না চেন্নাই এবছর প্রথম 4-এ যেতে পারে। প্রথম 4-এ তো দূরে ছাড়ো, আমার মনে হয় না ওরা 6-এর মধ্যে আসতে পারে। এবং সেক্ষেত্রে কি রায়না হরভজনের অনুপস্থিতি একটা বড় কারণ? না, আমার সেটা মনে হয় না। সেটা কিছুটা ইফেক্ট করে, কোনো টিমে একটা দুটো প্লেয়ার চলে গেলে ইফেক্ট করে, কিন্তু তাই বলে পুরো টুর্নামেন্ট কোনোদিন ইফেক্ট করতে পারে না। কারণ রায়নার জায়গায় যারা খেলছে, অর্থাৎ ডুপ্লেসিকে ঢোকাতে পারছে ওরা যেভাবে মানে বাকি টিমটা যেভাবে সেট করেছে, ব্রাভোকে খেলাতে পারছে। মানে দুটো প্লেয়ার নেই বলে একদম টোটাল টিম কোলাপস হয়ে যাচ্ছে, এটা কখনো না, ব্রাভোকে খেলাচ্ছে কই? ব্রাভোকে এই ম্যাচে খেলিয়েছে। এই ম্যাচ মানে যেহেতু আগের তিনটেতে দেখা গেছে সে এতদিন সে ক্যারিবিয়ান প্রিমিয়ার লিগ থেকে আসছে, ফর্মে থেকে, তাকে আপনি বসিয়ে রাখছেন, আর আপনি খেলাচ্ছেন কাকে? কেদার যাদবকে, যে আন্ডার পাম্প স্পিন না, কেদার যাদব এদিনকেও খেলেছে ব্রাভোর সাথে, এদিনকেও ফ্লপ করেছে। এখন টিমে ঢুকছে, সুরেশ রায়না টিমের বাইরে, রাইডু দুরান নিতে গিয়ে হাঁপিয়ে যাচ্ছে। তো ম্যাচে রাইডুর ওই চোট পেয়ে বেরিয়ে যাওয়াটা একটা ওইটাই হচ্ছে মানে ইয়ে হয়েছে। আপনাদের ফ্রন্ট রানার, চেন্নাইয়ের ফ্রন্ট রানার বোলার কে? সাধারণত দীপক চাহার। দীপক চাহার এবছর ফর্মে নেই, এটা স্বীকার করতে হবে। যদিও হ্যাঁ পাকিস্তানের মধ্যে পায়ে চোট আছে, একটু পায়ে চোট আছে, তাহলে অ্যাকচুয়ালি 100% ফিট না। না ফিট না। আর করোনাও হয়েছিল। তাছাড়া আপনি বলুন কারণ ছাড়া চেন্নাইয়ের আর কোন বোলার আছে যে চেন্নাই টিমটাকে একটা ভালো জায়গায়, একটা যাতে মিড টাইমে উইকেট নেওয়ার ক্ষমতা রাখে, কোন বোলার আছে চেন্নাই? না, সেটা জাদেজা আছে বোলার একেবারে নেই তা না। জাদেজা যদি এতই ভালো, কিন্তু ইন্ডিয়ান টিমেই তো চান্স পায় না, তো চেন্নাই কোথা থেকে পাবে ও? না, ইন্ডিয়া টিমে তো একবার ওয়ানডেতে নিয়মিত খেলছে। ওয়ানডে চেন্নাইয়ের কথা যখন উঠলো, ধোনি প্রসঙ্গে একটু শুনতে চাই। ধরুন ধোনির সম্পর্কে আমার যেটা বলা যাচ্ছে যে ধোনির হয় আর কি ম্যাচটাকে অ্যাঙ্করিং এর ভূমিকাটা পালন করা উচিত 3-এ নেমে, আর নাহলে ধোনির বাইরে বসা উচিত, ঠিক যেমন আর কি শেনওয়ার্ন করেছিল। প্রথমবার আর কি কাপ জেতা সত্ত্বেও শেনওয়ার্ন বাইরে বসে কিন্তু মেন্টরশিপের ভূমিকা পালন করেছিল। আগের বছর দিল্লির কিন্তু ক্যাপ্টেন ছিল গৌতম গম্ভীর, ওকে কিন্তু কেউ সরে যেতে বলেনি, নিজে থেকেই গৌতম গম্ভীর কিন্তু সরে গিয়েছিল, গিয়ে মেন্টরশিপের ভূমিকা পালন করেছিল। শ্রেয়াস আয়ার এই ব্যাপারটা আপনি বলছেন কেন? আপনার কি মনে হচ্ছে যে ধোনি একেবারে শেষ? না, শেষ আমরা কেউ বলছি না তো। ফিনিশার ধোনিকে পেতে গেলে ধোনিকে অনেক সময় দিতে হবে। তার কারণ হচ্ছে ফিনিশার ধোনিকে যদি আপনি ডাইরেক্ট চান, তাহলে ধোনিকে এখন 3-এ নামাতে হবে। অ্যাঙ্করের ভূমিকা ধোনি পালন করতে পারে, কিন্তু সেই ফিনিশার ধোনি আপনি আশা করতে পারেন না। আর দুবাইয়ের যে হিট 50 ডিগ্রির কাছাকাছি তাপমাত্রা, সেখানে ওই এজের মেটাবলিজম আর কখনোই আপনাকে অ্যাডাপ্ট করতে কখনোই সাহায্য করবে না, এটা একটা ফ্যাক্ট। তো তার মানে কমলেশ বাবু, আমরা হার্টটক একটা এপিসোড করেছিলাম ধোনির অবসরের পরে, আপনার নিশ্চয়ই মনে আছে। হ্যাঁ, আমি বলেছিলাম লাস্ট 1-2 ইয়ার আর ফিনিশারের জায়গায়, হার্ড হিটিং এর জায়গায় ধোনি একটু ফ্লপ, সেই জায়গায় একটু আগে থেকে নেমে একটু অ্যাম্বাসিডারের ভূমিকাটা পালন করার কথা বলছেন। এই প্রসঙ্গে একটু বলে রাখি, আজকে ধোনি আজকে না কালকে ম্যাচের পরে সন্ধ্যার দিকে ও একটা প্রেস কনফারেন্স করে বলেছে যে ও কালকে যে 7 রানে যে ম্যাচটা হারলো, ধোনি অতটা সময় ব্যাট করার পরও 7 রানে চেন্নাই হেরে গেল ম্যাচটা। ধোনি বলেছে আমি প্রচন্ড জোরে মারার চেষ্টা করছিলাম যেন বল বাউন্ডারির বাইরে যায়, কিন্তু আমার যেন সাবকনশিয়াস মাইন্ড, হ্যাঁ সাবকনশিয়াস মাইন্ডে শুরু যেন সেই টাইমিংটা হচ্ছে না। তো ওটা ধোনি একটা এই রিসেন্ট যাই বলুন না কেন, ধোনি যে প্রত্যেকটা সিনেমার পরে যেভাবে টাইম দিচ্ছিলেন, এটা যদি ওয়ানডে বা টি20 ইন্টারন্যাশনাল ম্যাচ হতো, ধোনির ম্যাচ ফি থেকে টাকা কাটা যেত, কারণ না টাইম একটা হিউজ ব্যাপার। এবার সেখানে ধোনি যেটা কালকে বলেছে, ধোনির মতো প্লেয়ার বলেই কিন্তু আইপিএল কমিটিটা মেনেছে। অন্য কোনো নতুন একটা ইয়ং জেনারেশনের কোনো ছেলের কিন্তু ততক্ষণ খেলা বন্ধ করার ক্ষমতা নেই কিন্তু, উইদাউট ইনজুরিতে।
তো ধোনি যেটা করেছিল ফুটবল আচ্ছা, ম্যাচে মানে চেন্নাইয়ের আশা খুব একটা দেখছেন না এবার, তাই তো? না মোটে না। আচ্ছা, গতবারে চ্যাম্পিয়ন মুম্বাই সম্বন্ধে একটু জানতে চাই। মুম্বাই টপ ফর্মে খেলছে, মুম্বাই এবং ভালো খেলবে, তার মূল কারণ হচ্ছে রোহিত শর্মা, হার্দিক পান্ডিয়া, বুমরা এবং ক্যারিবিয়ান ক্যালিপসোর সুর কিন্তু শোনা যাচ্ছে কারণ পোলার্ডের ব্যাটে। পোলার্ড তো দুর্দান্ত ফর্মে এলো ক্যারিবিয়ান প্রিমিয়ার লিগ থেকে, যেমন ব্যাট তেমন বলে ওখানে দুর্দান্ত পারফরমেন্স করে এসেছে। এদিকে বোলিংটাও দেখুন, বোলিং আছে আমাদের বুমরা জাসপ্রীত আর ট্রেন্ট বোল্ট, মানে আগুনে বোলিং চাই। বোলার তো ওদের বোলার কিন্তু হার্দিক পান্ডিয়া কিন্তু বল করলো না এবার। এটাই একটা অবাক ব্যাপার। আমার মনে হচ্ছে হার্দিক পান্ডিয়ার এখনো যে অস্ত্রোপচারটা হয়েছিল পিঠে, মনে হচ্ছে কোনো সমস্যা আছে। এখনো বোলিং করার মতো জায়গায় ওকে হয়তো ডাক্তার বলেনি যে আরো কিছু টাইম যা। আচ্ছা, তার মানে মুম্বাই অনেক দূর যাবে, এটা আশা করা যায়। এবার অন্য টিমের কিন্তু মুম্বাই ঈশান কিষানকে এত পরে খেলালো কেন? খেলা গতবারের পারফরমেন্সটা ঠিক সেই লেভেলে, গতবার অনেক চান্স পেয়েছিল কিন্তু ঠিক সেই লেভেলে পারফরমেন্স দিতে পারে। তাহলে আবার খেলালো কেন? খেলালো কারণ ওই ডিককের পারফরমেন্সের জন্য, মানে ডিকক কিন্তু বসালো না হয়ে যাচ্ছে এবার। ডিকককে তো বসালো না। হ্যাঁ কিন্তু ঈশান কিষান উইকেট কিপার ও তো কিপিংটাও করে দিতে পারত। হ্যাঁ ঈশান কিষান আমার মনে হয় ডিকককে ভবিষ্যতে বসিয়ে ডিকককে বসাতে পারে, কিন্তু প্রথমে সুযোগে বলছিস একটা কিন্তু সূর্যকুমার যাদবের খেলা কেমন লাগছে? দুর্দান্ত। সূর্যকুমার যাদব বড় আগে তো কলকাতাতেই ছিল। আগে কলকাতা ছিল, তখনও খুব একটা খারাপ খেলেনি, কিন্তু ওই অ্যাভারেজ রানার মতো পারফরমেন্স ছিল বলে ওকে নিয়ে গেল মুম্বাই তো দারুণ খেলছে। ঠিক আছে, মুম্বাইকে নিয়ে আর এটাই তো করবো না আলোচনা, কারণ মুম্বাইয়ের এবার যে আগুনের টিম এটা তো হেরেছে, কিন্তু মনে হয় মায়াঙ্ক আগারওয়াল একটা টেস্টের ওপেনার, একটা টেস্ট টিম, ইন্ডিয়ান টেস্ট টিমের ওপেনার, সে কি করে অসাধারণ batting কত টুর্নামেন্টে আমি প্রথমেই শুভমান গিলের জন্য ওই কথাটা বলছিলাম যে যারা টপ ক্লাস ব্যাটসম্যান তারা যেখানেই তাদেরকে দেওয়া হবে ঠিক তারা গিয়ার চেঞ্জ করতে হবে। অবশ্যই তো পূজারাও তো টপ ক্লাস ব্যাটসম্যান। কখনো আইপিএলে কখনো নেই, তা আমরা দেখবো কি করে? কেন সবাই বলেছিল ওই আমলার কথা, হাসিম আমলা হাসতে পারবে না আইপিএলে, সব থেকে বেশি সেঞ্চুরি আইপিএলেও করে দিয়ে চলে না, আসে। সে তো ঠিক, সে ঠিক। অনেক এর এক্সপেরিয়েন্স অভিজ্ঞতা আছে কিন্তু আমাদের। মায়াঙ্ক আগারওয়ালের মতো একটা টেস্ট প্লেয়ারের কাছ থেকে এত ভালো স্ট্রাইক রেটের সঙ্গে আর কি ব্যাট করার হাসিম আমলাকে এবার আমরা ব্যাটিং করছে মায়াঙ্ক আগারওয়াল, এবং সম্ভবত ক্লাসিক ব্যাটিং। বোধহয় টপে আছে রানে, তাই তো? একদম টপে সেকেন্ড। আচ্ছা, আমরা অন্য টিমের একটু আলোচনা যাই। দিল্লি, রাজস্থান। দিল্লি একটা তরুণ ব্রিগেড, ফাটাফাটি খেলছে কিন্তু দিল্লির সবথেকে প্লাস পয়েন্ট আমার যেটা মনে হয় সেটা হচ্ছে শ্রেয়াস আইয়ারের ক্যাপ্টেন্সি। দুর্দান্ত অসাধারণ ক্যাপ্টেন্সি। ক্যাপ্টেন্সি। মানে বিরাট কোহলির পরে যদি ইন্ডিয়ান টিমে আরেকটা কেউ ক্যাপ্টেন হিসেবে চয়েস করা হয় রোহিত শর্মাকে ছেড়ে দিয়ে, তাহলে সেটা শ্রেয়াস আইয়ারই হবে। দেখা যাক রাজস্থান রিকি পন্টিং এর মতো একটা একটা পেয়েছে। এবং এটা ওর প্রথম থেকেই যখন থেকে ও হলো তখন থেকেই একটা সেই কাঠিন্য দেখা যাচ্ছিল এবং ক্যাপ্টেন। সৌরভ গাঙ্গুলি বিসিসিআই প্রেসিডেন্ট হওয়ার পরও মনে হয় আর কি গোপনে গোপনে দিল্লির মেন্টরশিপটা ঠিক করে যাচ্ছে না। এটা ঠিক যাবে না। যাই হোক, আমরা সে প্রসঙ্গে যাবো না। দিল্লির প্রসঙ্গে যাবো না বলাটা ঠিক না, তার কারণ এই নিয়ে তো অনেক লেখালেখি একটা হয়েছে। স্বার্থ সংঘাত নিয়েও বলেছে যে আমি 500 ম্যাচ খেলেছি ইন্ডিয়ার হয়ে, সুতরাং যে কেউ আমার কাছে এসে যদি আমার সাজেশন চায় আমি তাকে সাজেশন দেবো। অ্যাজ এ ক্রিকেটার, এটা তো ঠিক আছে, অ্যাজ এ ফর্মার ক্রিকেটার, কিন্তু কন্ট্রাক্টের আন্ডারে তো অনেকে বলছে আপনি সৌরভ বিসিসিআই প্রেসিডেন্ট, আপনি কি করে কোন একটা টিমকে এভাবে হেল্প করতে পারেন? কিন্তু সৌরভ গাঙ্গুলি যখন দিল্লি ক্যাপিটালের মেন্টর হিসেবে জয়েন করে আগের বছর, তখন তো 3 বছরের কন্ট্রাক্ট পেপারে সাইন ছিল। সেটা তো ল্যাপস হয়ে গেছে। না ওটা উঠে যেতে পারে, যেহেতু বিসিসিআই এর সভাপতি হয়েছে, ওটা ব্যাপার না। যাই হোক, দিল্লির তাহলে বলছো যে ভবিষ্যৎ ভালো। দিল্লি যদি ঋষভ পান্ট যদি এই যেভাবে ফর্মে আছে, রাহুল তেওয়াটিয়া, এদের দুজনের পারফরম্যান্সের উপরে দিল্লির কিন্তু অনেকটা ব্যাপার নির্ভর করবে। কেন আমাদের ওপেনিং করছে যে শিখর ধাওয়ানের সাথে দিল্লির পৃথ্বী শহ কিন্তু পৃথ্বী শহ লকডাউনের পরে সে ফর্মে নেই, এখন ফর্মে একটু আর কম। শিখর ধাওয়ানকে তো আপনারা দেখতেই পাচ্ছেন শিখর যে ধাওয়ান ওই অ্যাঙ্কশিটের ভূমিকাই করতে ভিজিবিলিটি যে ব্যাপারটা দীনেশ কার্তিকের মতো হুটপাট করা যে ব্যাপারটা, এইটা শিখর ধাওয়ানের মধ্যে এখনো আছে, এখনো ম্যাচুরিটি লেভেলটা কিন্তু আসেনি শিখর ধাওয়ান। এবং দিল্লির বোলিং এর প্লাস পয়েন্ট কাগিসুর রাওয়ান। হ্যাঁ, কাগিসুর রাওয়ান নিয়ে তো কথা হবে না, এখন পার্পল ক্যাপের সেকেন্ড পজিশনে আছেন উনি। রাজস্থানের তবে ঋষভ পান্তের পারফরম্যান্সের উপরে দিল্লির কিন্তু পারফরম্যান্স প্রচন্ড হয়ে গেছে। ঋষভ পান্ত ওই কলকাতা থেকে যেমন টার্গেট দিলেন, মানে 200 হলে রাসেলকে খেলতে হবে, এরকম দিল্লি তাই, মানে 200 হলে ঋষভ পান্তকে খেলতে হবে। কারণ প্রতি ম্যাচে কিন্তু রাহুল তেওয়াটিয়ার মতো একটা বোলার এসে কিন্তু রান করে দিয়ে যাবে। হবে না। আচ্ছা, রাজস্থানের টিমটা দেখে কি মনে হচ্ছে যে কটা খেলা হয়েছে?
না খারাপ না, রাজস্থানের টিম ভালো, তবে পারফরমেন্সটা অ্যাভারেজ, মানে আইপিএল যেটা পারফরমেন্স না, একটা শুরুটা করলো ভালো, তারপরে আবার যেন কেমন বিমান হয়ে গেল। তার মূল কারণ হচ্ছে বোলিং লাইনটা খুব ভালো, কিন্তু ব্যাটিং এর সেই ডেপথ নেই। ব্যাটিং এ আর ডেপ থাকলেও বাটলারকে দিয়ে ওপেনিং করানো এটা আগের বার হয়তো খেটেছিল, কিন্তু ইংল্যান্ডও কিন্তু এই রিস্কটা নেয় না। আর বাটলার কিন্তু বারবার ব্যর্থ হচ্ছে, কিন্তু একটা দুটো ওদের ব্যাপার হচ্ছে বাটলার, স্মিথ আর হচ্ছে সঞ্জু স্যামসন যদি ফ্লপ করে, হ্যাঁ, তারপরে রিয়ান পরাগ করা, ওরা আর সেই পারফরম্যান্স দিতে পারছে ওদের ওই প্রথম তিনজনের উপরে পুরো টিমটা ভরসা করে যায়। প্রথম তিনজনের উপর পড়ে। এটা ওদের সবথেকে বড় মাইনাস পয়েন্ট। যে হায়দ্রাবাদ সম্বন্ধে কিছু বলবেন? হায়দ্রাবাদের তো এখন বোলিং গান তো ভুবনেশ্বর কুমার, এখন তো শোনা যাচ্ছে ইনজিওর। কারণ ভুবনেশ্বর কুমারের এদিকে চোট পেয়ে বেরিয়ে গেছে। ভুবনেশ্বর কুমার কতটা অ্যাভেলেবেল থাকবে তার উপরে নির্ভর কিন্তু করে। হায়দ্রাবাদের ওপেনিং জুটি যারা গত মরশুমে কিন্তু দারুণ খেলেছিল, ওয়ার্নার এবং বেয়ারস্টো, সেই যে কিন্তু এবার সেই ধারাবাহিকতা নেই। বেয়ারস্টো তো ফ্লপ হয়ে যাচ্ছে, নেই, আর ওয়ার্নের মধ্যে সেই আগুন কিন্তু এখনো দেখা যায়নি। তারপর কেন উইলিয়ামসন যেন ঠিক সেই ফর্মে নেই। না, এটা তো ঠিক, তবে হ্যাঁ, কেন উইলিয়ামসন আগের দিন যদি রান আউট না হতো, কেন উইলিয়ামসের কিন্তু রান করে যাবে, ওনাকে আপনি আটকাতে রান পারবেন তো না। করবে, কিন্তু আইপিএল এ কি একটা ম্যাচ হারা মানে বিশাল প্রেসার পড়ে যায়, মানে সেটাই। এত টাফ কম্পিটিশন। তো দেখা যাক জনি ব্রেস্টও ইন ফিউচার রান পাবে না, এটা কোনো ব্যাপার না, কিন্তু ওয়ার্নারকে কিন্তু কোনো রকম ভাবে ফর্মে দেখা যাচ্ছে না। ওয়ার্নার করছে একটা দুটো ম্যাচে, ওয়ার্নার বড় তাড়াহুড়ো করে ফেলছেন, ওয়ার্নার বড় তাড়াহুড়ো করে ফেলছেন। কিন্তু ওয়ার্নার গতবার কিন্তু যে ইংল্যান্ড অস্ট্রেলিয়া সিরিজ হয়ে গেল, সেখানে ভালো ওয়ার্নার গতবার যে আগের দিন স্মিথ নেমে শুরুর থেকে ওপেনিং এ নামলো, স্মিথ নেমে শুরুর থেকে প্রথম বল থেকে যেভাবে বল করে তোলা শুরু করলো, ওই তাড়াহুড়ো যদি ক্যাপ্টেনের মধ্যে যদি দেখে দলের প্লেয়াররা, তাহলে বাকি প্লেয়াররা এসে কি করবে? সেম জিনিস করবে, আপনার দল গুটিয়ে গেল 100-র মধ্যে হিসাব মতো। না, যেহেতু টি-20 একদিক থেকে তো রিস্ক নিতেই হবে, তাই না? কিন্তু প্রথম বল থেকে আপনি ওইভাবে রিস্ক নিতে পারেন না, তবে ম্যাচ সবাই ওদিনকে ওদের ওই চিন্তা ভাবনাটা একটু ফ্লপ করে গেছে। চিন্তা ভাবনাটা আবার খাটলে বাটলা সব তাড়াতাড়ি আউট হয়ে যেত, ওদের ব্যাপারটা। একটা ম্যাচ তো ওরা একটু লাকিলি জিতে গেল, হিসাব মতো লাগেনি। ওই ম্যাচটা যেটা জিতেছে ওরা 4টের মধ্যে 2টো, তার মধ্যে একটা ম্যাচ না না, কি মনে হচ্ছে যে এবার দুবাইয়ের যে পিচ, এই পিচটায় অ্যাকচুয়ালি আর কি স্পিন না, সহায়ক না ফাস্ট বোলিং সহায়ক? মানে খেলা কিন্তু শুধু দুবাইয়ে হচ্ছে না, খেলা হচ্ছে তিনটে মাঠে খেলা। তিনটে মাঠ একদম তিন রকম। শারজা, আবুধাবি এবং দুবাই। তিনটে মাঠ একদম তিন রকম। একটা পুরো সিমেন্টের ঢালাই সিমেন্টের মতো, আর বাকিগুলো তো তবু একটু আছে, কিন্তু শারজায় খেলা হলে সর্বসাকুল্যে কি বলা যাবে, বেশি এবছরের আইপিএল এ বেশি প্রেফারেন্স পাবে কারা, ফাস্ট বোলার না স্পিনার? এখন যে পারফরম্যান্সটা তো মনে হচ্ছে ফাস্ট বোলারই পাচ্ছে। মোহাম্মদ শামিকে দেখেছি, মোহাম্মদ শামি দুর্দান্ত বল করছে, রাবাদা দুর্দান্ত বল করছে। আপনার কি বুমরা, আমার তো মনে হচ্ছে গণেশ বাবু ফাস্ট বোলার স্পিনার দু ধরনের বোলারই সুবিধা পাবে। আর এখন আমরা দেখেছি যে ফাস্ট বোলিং যেমন ভালো হচ্ছে, স্পিনাররাও কিন্তু খারাপ করছে না। আমাদের দেখুন বিষ্ণুই অনূর্ধ্ব রবি বিষ্ণু, 19-এর রবি বিষ্ণু। যে বোলার, রবি বিষ্ণু। সে কিন্তু খারাপ করছে না। এবং এই ম্যাচে যেমন একটা এই গত ম্যাচে বিষ্ণু একটা উইকেট পায়নি, পায়নি, 4 ওভারে 44 রান দিল। 44 না, পেয়েছে, একটা ম্যাচেও ভালো বল করেছে, একটা ম্যাচে ভালো করেছে। তবে একটা জিনিস কিন্তু লক্ষ্য করা গিয়েছে যে বোলাররা যদি লেন্থ বল করে তাহলে উইকেট পাচ্ছে এবং আর কি প্রেসারে রাখতে পারছে একদম। অপোনেন্টকে। যেটা কিন্তু যদি গতকাল শর্ট বা যদি আর কি হাফ বলে যদি করে, তো সেটা কিন্তু এই বছরে কিন্তু যেটা গত ম্যাচে দীপক চাহার করেছিল, এবং আমার মনে হচ্ছে দ্বিতীয় ম্যাচে, ফার্স্ট ম্যাচে তো কামিন্স যে 15 কোটির প্লেয়ার, মোস্ট ভ্যালুয়েবল প্লেয়ার, ফার্স্ট ম্যাচে চূড়ান্ত ফ্লপ, কিন্তু সেকেন্ড ম্যাচে কিন্তু আগুনে বল করে গেছে এবং প্রত্যেকটা বল একেবারে গুডল্যান্ড স্পটে ফেলে ছোট ছোট সুইং করেছিল, অফ কাটার এটা একদম ঠিক, সবকটা লেন্থে ছিল। লেন্থে ছিল। এই আইপিএল এবারে দুবাই দেখা যাচ্ছে লেন্থে যারা বলটা রাখছে একদম তারা কিন্তু উইকেট পাচ্ছে। যেহেতু পাটা পিচ, মানে যেহেতু একদম সপাট পিচ, সেহেতু এখানে ফাস্ট বোলাররা একটু লেন্থে বল করলে একটু পেস কম দিলে, পেস একটু কম দিতে হবে। হাওয়ায় যেখানে রাখতে হবে বেশি। প্রত্যেকটা বোলারের অ্যাভারেজ বোলিং স্পিড অন্যান্য জায়গার তুলনায় তাদের এই আইপিএল এ কম রাখা রয়েছে। তাছাড়া একটা ব্যাপার আছে কমলেশ বাবু, রাজস্বী বাবু, শর্ট ফরম্যাটে লেন্থটা কিন্তু বড় ব্যাপার। আপনি টেস্টে বা 50 ওভারে একটা দুটো বল টেস্টিং করতে পারেন, শর্ট পিচ দিলেন বা ফুল লেন্থ দিলেন, হাফ বোলিং, একটু ড্রাইভে মিস করলে, টাইমে মিস হলে সেখানে আউট হওয়ার সম্ভাবনা থাকে। টি-20তে কিন্তু সেটা টেস্টিং এর ব্যাপারটা খুব কম থাকে, যার জন্য গুডল্যান্ড স্পটে না করলে মুশকিল আছে। শর্ট পিচ দিলে ড্রাইভ করবে, হাফ বলি দিলে তুলে দেবে, লফটেড ড্রাইভ।
কিন্তু বাউন্সারও দেখা যাচ্ছে কাজ দিচ্ছে মাঝে 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 দিচ্ছে, মাঝে মাঝে কাজ দিচ্ছে bouncer। একদম জায়গায় বাউন্স দিতে পারলে কাজ দিচ্ছে। আচ্ছা, দুটো টিমের অ্যানালিসিস একটু জানতে চাই কমলেশ এবং রাজস্বীর কাছ থেকে। পাঞ্জাব এবং ব্যাঙ্গালোর। রাজস্বী? পাঞ্জাব তো দারুণ খেলছে, মায়াঙ্ক আগরওয়াল, কেএল রাহুল টপ ফর্মে ব্যাট করছে, ওদের ব্যাটিং লাইন আপ দারুণ, বোলিংটা একটু ব্যাটিং এর তুলনায় কমজোরি, কিন্তু ব্যাটিং লাইন আপ দারুণ, সুতরাং ভালোই করছে। আর ব্যাঙ্গালোরের কথা যদি বলা হয় তাহলে ব্যাঙ্গালোরের বরাবরই সেই আমরা বিরাট কোহলি, সেই ডিভিলিয়ার্স, ওদের উপরই ভরসা করি। সুপার ওভারে মুম্বাইকে সেই ওরা দুজন মিলেই হারালো। এবং ব্যাঙ্গালোর প্রসঙ্গে কমলেশ আমার একটু বলার আছে, ওদের ব্যাটিংটা দেখো, বিরাট কোহলি, ফিল্ডস, পারিক্কল ভালো ফর্মে, এবি ডেভিলিয়ার্স, বোলিং এ উমেশ যাদব, ডেল স্টেইন, নবদীপ সাইনি, টিমটা কিন্তু খারাপ টিম না, কিন্তু সেই পারফরম্যান্স বরাবরই মানে আইপিএল জবের থেকে শুরু হয়েছে ব্যাঙ্গালোরের চাহাল আছে, চাহাল। বরাবর টপ টিম, কিন্তু বরাবরই ওরা ফ্লপ করে যায়। আমার মনে হয় এটা ক্যাপ্টেন্সির কারণে হতে পারে বিরাট কোহলি ক্যাপ্টেন্সি, আপনি তো অ্যাকচুয়ালি কিন্তু ফ্লপ ক্যাপ্টেন। আপনারা যারা দেখেন ইন্ডিয়ায় যে ইন্ডিয়া বড় বড় তিনটে কাপ পেয়েছে, ও কিন্তু রোহিত শর্মা এনেছে, নিদাস ট্রফি বলুন বা এশিয়া কাপ বলুন, কিন্তু দীর্ঘদিন ধরে ক্যাপ্টেন্সি তো করছে এবং ফর্মটা এবার কিন্তু কিন্তু একটা সেই ইনডেট ব্যাপার, জন্মগত ব্যাপার, ওটা তো শেখানো যায়। সে তো বটেই। আমার তো যতদূর আমার কাছে আইডিয়া, এই যে কটা সিজন চলছে আইপিএল এ বোধহয় একবার কি দুবার সেমিফাইনালে উঠেছে, প্রত্যেকবারই সেমিফাইনাল পর্যন্ত যেতে পারেনি। কিন্তু টিম বরাবরই কাগজে কলমে আইপিএল এর যতগুলো টিম হয় সেটা বেস্ট টিম কিন্তু ভালো টিম। হ্যাঁ, ম্যানেজমেন্ট ওকে বেস্ট টিম দেয়, আর ও প্রত্যেকবারই। না, রানা, তোমার কি মনে হয় যে ব্যাঙ্গালোর আর পাঞ্জাব নিয়ে? ব্যাঙ্গালোর পাঞ্জাব নিয়ে আমি তো বললাম ব্যাঙ্গালোরের টিম কিন্তু ফাটাফাটি টিম, কিন্তু আশাপ্রদ পারফরমেন্স এখনো দেখতে পাচ্ছি না। কোহলি তো সুপার ফ্লপ এখন ব্যাটিং। পাঞ্জাব ওপেনিং পার্টনারশিপের জন্য ওরা অনেকটাই এগিয়ে আছে আমার মনে হয়। মায়াঙ্ক আগরওয়াল ক্লাসিক্যাল ব্যাটসম্যান, কিন্তু অসাধারণ ব্যাটিং করছে, আবার হিটিং হচ্ছে এক আর এবং দুয়ে। কেএল রাহুল এখন অব্দি যে আইপিএল হয়েছে এক আর দুয়ে হচ্ছে আগরওয়াল আর কেএল একদম, আর ব্যাটসম্যান তো বসে আছেই। মানে ঠিক গত বছরের হায়দ্রাবাদের কপি, মানে গত বছর হায়দ্রাবাদের বিয়ারস্টো আর ওয়ার্নার ছিল একদম, একদম একদম। এবারে হচ্ছে আচ্ছা, রাজস্বী কমলেশ প্রীতি জিন্টা মনে হয় আর কি ম্যাক্সওয়েলকে ঘর জামাই করে রেখেছে মনে হচ্ছে প্রত্যেকবারের জন্য। দেখা যাক পরবর্তীতে কাপুর খেলাতে পারে, দিতে পারে না, অথচ টিমে থাকে। তবে আউট ঝরাতে পারে পরবর্তীকালে দেখা যায়। তবে আলোচনা বেশি দীর্ঘায়িত করবো না, রাজস্বী কমলেশ যেহেতু সবে শুরু হয়েছে, এবার একদম শেষ করার আগে একটা প্রেডিক্ট করো যে কোন চারটি টিম এবারে সেমিফাইনালে যেতে পারে, কি মনে হচ্ছে রাজস্বী? এখনো অব্দি যা হয়েছে খুব মানে টু আর্লি টু সীমিত ম্যাচ হয়েছে, তার তবু মধ্যে তারিখে থেকে নিতে। যা পারফরমেন্স দেখা গেছে বা আগের সব আইপিএল এর যা ইতিহাস যতটুকু যে আমরা দেখেছি, যে অভিজ্ঞতা হয়েছে, তাতে যদি প্রেডিক্ট করা হয় আমার মতে এখন অব্দি কন্ডিশনে রোহিত শর্মার মুম্বাই ইন্ডিয়ান্স, দীনেশ কার্তিকের কেকেআর, শ্রেয়াস আইয়ারের দিল্লি আর কেএল রাহুলের পাঞ্জাব, আমার মতে এই চারটি টিমই কমলেশের কি মনে হচ্ছে? লাস্ট করে যাবে। ওনার প্রথম দুটো টিমের সঙ্গে আমি সহমত আর কি, মুম্বাই আর কেকেআর। কিন্তু পরের দুটো টিমের মধ্যে আমার মনে হচ্ছে এবার ব্যাঙ্গালোর আর কি সেমিফাইনাল খেলবে। আচ্ছা, এবার চমক দেবে একটা, কারণ এই চারটি টিম সব থেকে বড় ব্যাপার এবার ব্যাঙ্গালোরকে জেতানোর জন্য সব থেকে মুখ্য ভূমিকা গ্রহণ করবে তিনজন প্লেয়ার। একটা হচ্ছে এবি ডিভিলিয়ার্স, নবদীপ সাইনি আর চাহাল। এরা তিনজনই ব্যাঙ্গালোরকে আপনার আর কি সেমিফাইনালে তুলবে। চারটি টিম কাদের মেনশন করছে? আরেকটা টিমটা বলাটা খুব টাফ। এটা পাঞ্জাব অথবা না, প্রেডিক্ট করতে বলা হচ্ছে চারটে, মানে চারটেই বলতে হবে, পাঁচটা ছাড়া বলতে হবে না। তাহলে আমি পাঞ্জাবকেই চুজ করবো। আচ্ছা, আমি বলি তিনটে কারণে কমন, তিনটে দিল্লিকে আমাকে চুজ করবো না একটাই কারণ, তার কারণ হচ্ছে দিল্লির কনসিস্টেন্সি। শ্রেয়াস আয়ারের ক্যাপ্টেন্সি ছাড়া ঋষভ পন্থের কিন্তু কনসিস্টেন্সি নেই, আর ওদের কিন্তু ওপেনাররা কিন্তু ফর্মে নেই। আচ্ছা, আমি একটু বলি চারটি টিমের নাম। মুম্বাই, দিল্লি, পাঞ্জাব এবং ব্যাঙ্গালোর। আমি কলকাতাকে আপাতত রাখছি না, যেহেতু ব্যাটিংটা এবার আমার ঠিক মনে ধরছে না। বলেও হয়তো নবাগত বোলার যারা শিবম মাভি, নাগারপাটি ভালো করছে, কিন্তু এরা তো গুরুত্বপূর্ণ ম্যাচে চাপ নিতে পারবে কিনা সেটা সন্দেহ আছে। যাক, আমার এই চারটে টিম মানে কিছুদিনের মধ্যেই আমরা মোটামুটি আশা করছি জিতে যাবো, কাপ prediction টা অবশ্যই। তবে শুরুতে একটা বললাম, দর্শক শ্রোতা বন্ধুরা, দেখা যাক কত দূর কি হয়। প্রত্যেক বছর যেটা দেখা যায় মোটামুটি 9টা ম্যাচ জিততে হবে, সেমিফাইনালে উঠতে গেলে 9টা ম্যাচ জিততে হবে, নাহলে রান রেটের একটা তো দুটো করে মোটামুটি সবাই জিতেছে, তাহলে আরো 7টা করে জিততে হবে, দেখা যাক কারা জিতে। না, তবে সবার মধ্যে কিন্তু দুটো টিম খুব কমন প্রায় আর কি, মুম্বাই মুম্বাই আর পাঞ্জাব।
পাঞ্জাব। পাঞ্জাব। এই দুটো টিম কিন্তু এবার সবার কম, পাঞ্জাব তাহলে কিন্তু এবার একটু আপে আছে, এটা অস্বীকার করা যাবে না। একদম, এবং সেটা ওপেনিং জুটির জন্য মায়াঙ্ক আগরওয়াল এবং ফর্মে থাকা কে এল রাহুলের জন্য। ফর্মে থাকা ওরকম লেভেলের প্লেয়ার অন্য টিমেও আছে, কিন্তু না, তবে আমার মনে হয় এবছর 100% বিরাট কোহলি টিম সেই মনে হয়। আমি তো বললাম টিম হিসাবে কিন্তু জবরদস্ত টিম। অ্যারন ফিঞ্চ, ডেভিলিয়ার্স এবং কোহলি যে কোনো দিন রান করে দেবে, এটা আমার বিশ্বাস। আর একবার ফর্মে আসা মানে কিন্তু কোহলির ফর্ম আর যাবে না। না, ব্যাঙ্গালোর তো হচ্ছে আজকে যে সময় আমরা শো করছি জেতা উচিত। আজকের ম্যাচটাও ওরা জেতার জায়গাতে জেতা আছে, উচিত। জানি না হয়তো এতক্ষণে জিতেও গেছে। না, সেমিফাইনাল এবার ব্যাঙ্গালোর খেলবে, দিয়ে আটকাতে পারবে না কেউ, আমার যেটা মনে হয়। এইবার তুই বলছিস না, না, গুরুত্বপূর্ণ প্রশ্ন, দাঁড়া দাঁড়া, গুরুত্বপূর্ণ প্রশ্ন এবার বলেছিলি না, হ্যাঁ, শুরু কর। দাঁড়াবো, শেষ করার আগে একটাই জাস্ট কোশ্চেন জিজ্ঞাসা করবো। অবশ্যই। সেটা হচ্ছে যে যদি বলা হয় যে 2020 সালের যে আমরা ম্যাচ দেখলাম প্লাস 2019 সালে আমরা যা যা দেখেছি, যদি বলা হয় সম্ভাব্য একাদশ, সেরা একাদশ আইপিএল এর, যদি বাংলা- সেটা এখনো টাইম আছে, সেটা না, না, যদি বলা হয় যতগুলো তাহলে কঠিন ব্যাপার, এটা ওপেনার হিসেবে কাকে বাঁচবেন আপনি এটা আসলে? এখন তো যা পারফরম্যান্স অনুযায়ী তো আগারওয়াল আর রাহুল ছাড়া আর কাউকে বাঁচার উপায় আছে? আগারওয়ালা রাহুল আপনার ওপেনার, আপনার ওপেনার। আমার ওপেনার আসলে এই মুহূর্তে বলা মুশকিল, মানে গত সিজন ধরে গত সিজন আর এই সিজন এবং এই সিজন মিলে যত সেটা বলা খুব টাফ ব্যাপার, কারণ কিন্তু একটা- সেই অ্যাডাম গিলক্রিস্ট কিন্তু খেলে গেছে আইপিএল। না, আগের আইপিএলটা। ও আচ্ছা, গত IPL 2020 গত আইপিএল থেকে আমার মতে রোহিত শর্মা এবং কে এল রাহুল। রোহিত শর্মা আর কে এল KL রাহুল। আমিও কিন্তু সহমত রোহিত শর্মা আর কে এল রাহুলের সাথে। রাজস্বী বলেছে মায়াঙ্ক মায়াঙ্ক আগরওয়াল। আগরওয়াল এবার ভালো খেলছে। কিন্তু আমি এইবারের এই না, না, টুকুনি নিয়ে বললাম আর কি। আর দেখ, ওয়ান ডাউনে ওয়ান ডাউনে রাজস্বী, ওয়ান ডাউন এখন এই যেভাবে সবাই নামছে এই হিসাবে ধরলে তো অন্য কাউকে বলতে হয়, নইলে আমি রোহিত শর্মাকে ওয়ান ডাউনে ধরবো, মানে প্রথম তিন ওদেরকে রাখবো। তাহলে আপনি রোহিত শর্মাকে ওয়ান ডাউনে রাখছেন। হ্যাঁ, আমি ওয়ান ডাউন যতই এবার ফ্লপ হোক বা গিয়ে হাতে তুলতে না পারুক, আমি কোহলির পক্ষে। না, আমি ওয়ান ডাউনে কিন্তু মায়াঙ্ক আগরওয়ালকে নাও, কারণ ওর মধ্যে আর কি ম্যাচ বার করার ক্ষমতা আছে এবং ধরে খেলার ক্ষমতা আছে, ডিফেন্সও করতে জানে, অ্যাটাকও জানে। আর ওয়ান ডাউনে এমন কোনো প্লেয়ার চাই যে দুটো দিক সামলাতে পারবে। সে তো কিং কোহলিও পারে না, পারে। যে ফ্লপ হচ্ছে এখনো পর্যন্ত, তবে হ্যাঁ। আমার বিশ্বাস যে ঠিক গিয়ার পয়েন্টে ঠিক ভাবে চলে ব্যাটসম্যান আসবে। হিসাবে যে কোনো বিশ্বের টিমে চলে আসবে, এটা খুব সন্দেহ নেই। তবে আমার টিমে থাকছেন মায়াঙ্ক আগরওয়াল। আর যে আর কংগ্রেস- 4 নম্বরে 4 নম্বরে স্টিভ স্মিথ। স্টিভ স্মিথ। 4 নম্বরে স্টিভ স্মিথ, এবার দারুণ খেলছে স্টিভ স্মিথ 4 স্টিভ স্মিথ। আমার মতে কিন্তু 4 নম্বরে সঞ্জু স্যামসন নাম আছে। আমি মনে হয় যে সঞ্জু স্যামসন আর কি যে শেষের দিকে এবং শুরুর দিকের যে মিডিলের যে আর কি সামঞ্জস্যতা বজায় রাখার ব্যাপার, এটা সঞ্জু স্যামসন হয় টপ অর্ডার ওপেনিং খেলতে অফ পারে। ফার্স্ট ডাউন অথবা শেষের দিকে, মিডল অর্ডারে আমি সঞ্জু স্যামসনকে ঠিক না, না, ধরছি। এটা ঠিক, এটা ঠিক। তবে সঞ্জু স্যামসনকে আমি কেন রাখছি মিডল অর্ডারে, যেহেতু আইপিএল 2020 একটা খুব ফাস্ট পেসের ম্যাচ, যদি টপ অর্ডার ফেল করে, টপ অর্ডারের কাজটা কিন্তু সঞ্জু স্যামসন 4 মিলে সামলাতে পারবে। 5-এ কাকে ভাবছেন? 5-এ আমাকে জিজ্ঞাসা করলে আমার মনে হয় জনি বেয়ারস্টো। জনি পেস। 5-এ আমার মতে জনি পেসটা একটা ওপেনার প্লেয়ার না, ওপেনার তো আইপিএল এ করছে, ও নরমালি কিন্তু ওপেনার নয়, নরমালি ও 5-6 প্লেয়ারই। ইংল্যান্ডের হয়েও 4th ডাউন বা 5th ডাউনই নামে, এখানে ওকে সেটা তো আর কি আপনার টেস্ট। না, আমি তো এখানে আমি ওই জন্য প্রথমে বলে নিলাম, মানে যেভাবে সবাই নামছে ওইভাবে সাজালে একরকম হবে। আচ্ছা, আচ্ছা। আর আমি যদি একাদশ বাছি, এই সেরা একাদশ। সেরা একাদশ, বেয়ারেস্টো কিন্তু ইংল্যান্ডের হয়ে ওপেনিং করে জেসন রাইসের রাইস সাথে। কখনো কখনো মানে ও যাক, আমার ফিফথ ডাউন হচ্ছে যতই কোনো রান না পাক, তবে আগুন এখনো অপেক্ষা করে আছে গ্লেন ম্যাক্সওয়েল। না, আমার কিন্তু ফিফথে কিন্তু আমি কিন্তু ধোনির দিকে আর কি যাব, যতই আর কি বয়স হোক না কেন ধোনির দিকে ফিরতে যাবো, এবং এই দলের ক্যাপ্টেনও আমি ধোনিকে। আমি ফিফথে যাব ম্যাক্সওয়েল, 6 যাব ধোনি। আচ্ছা, আপনি আমি আপনি এবিডি প্লেয়ার্স 6 এবিডি এবি ডেভিলিয়ার্স। আমি কিন্তু 6th এ রাখছি আর কি একে, আপনার এই হার্দিক পান্ডিয়া। হার্দিক পান্ডিয়াকে আমি 6 এ রাখছি। কাকে ছেড়ে কাকে বাদ দেবে? আচ্ছা, আচ্ছা। দিকে রাখবে, পান্ডিয়াকে রাখবে, এবিডি ডেভিলিয়ার্সকে রাখবে। আমার টিমে তো লিড না এগিয়ে আছে ধোনি। ধোনি থাকলে তো উইকেট কিপার কিপার তো আপনারা প্রথমেই বলে দিলাম কেএল রাহুল। কে লাউদলে আপনার উইকেট হ্যাঁ, তো তাহলে আপনার সাথে নামছেন কে? অলরাউন্ডার নট আউট হবে। হ্যাঁ, সাথে এখন যেহেতু হার্দিক পান্ডিয়ার বোলিং করতে পারছে না, পোলার্ড, কায়রন পোলার্ড। সাথে আমার চয়েস কায়রন পোলার্ড। আমারও কিন্তু সাথে কায়রন পড়লো।
রাজস্বী আমি তো একটু ভাবছি কাকে রাখা যায় সাথে। না, এবার পোলার্ড যে ব্যাটিংটা করছে এবং বলার তো করে না, সেটা আমার নিজস্ব মত, আমার নিজস্ব মত। এবং আইপিএল শেষ হওয়ার পরে দেখা যাবে যে সেটা কথা সে কোন কোন প্লেয়ার কেমন কেমন ফল করেছে কাকা। আচ্ছা রাজস্বী, আচ্ছা, আমি পরে আচ্ছা, সাথে আপনি ভাবতে থাকুন। আটে আটে তো একটা স্পিনার খেলা দেয়। হ্যাঁ, এরপরে চাহাল চাল ছাড়া আমি চাল বলতে পারছি না। ভাবতে থাকুন। কিন্তু আমি কিন্তু মনে করি যে চাল যে কোনো দিন মার খেয়ে যেতে পারে। আমি বাকিটা বলে দিচ্ছি। আমি রাশিদ খানকে রাখছি। বুমরা, রাবাদা, চাহাল আর হচ্ছে রশিদ খান। রাশিদ খান, এই আপনার 11। হ্যাঁ। আর আপনার চারটে বোলার তো সাথে নামছে আপনার। চাহালকে রাখলে তো রশিদ খানকে নেওয়া যাচ্ছে না, যেহেতু এদিকে আটজন হয়ে যাচ্ছে। আর তিনটে ফাস্ট বোলার বললে আমি রাবাদা, প্যাট কামিন্স এবং রাজস্বী আর কাকে একজন বললেন, বুমরাকে বাদ দেওয়া যাবে না। বুমরা, প্যাট কামিন্স, কাগিসো রাবাদা। হ্যাঁ, আমি স্পিনারের মধ্যে তাই বলে দিলাম আমরা আটে। আর আমি একটু বলি, যেহেতু চাহালকে রেখেছিলাম, চাহাল রশিদ খানকে অল্টারনেট করে আমি খেলাতাম পিচ দেখে, দুজনকে খেলে দিতে পারতাম একটা ফাস্ট বোলার। পিচ ওয়াইজ স্লো পিচ হলে আপনি আর কি চালকে খেলাবেন এবং ফাস্ট পিচ হলে আপনি স্লো পিচ হলে দুজনকেই খেলাতাম। আচ্ছা, ফাস্ট পিচ হলে তখন তিনটে ফাস্ট বোলার থাকতো। আর আমার শেষের তিনটে ফাস্ট বোলার থাকবে জাসপ্রীত বুমরা, মোহাম্মদ শামি আর জাফর আর্চার। ভালো চয়েস, ভালো চয়েস। আসলে তাহলে আপনার 11 ফাইনাল বলুন বলে আমরা শেষ করব দর্শকরা। তবে আমরা অবশ্যই আর কি জেনে নেব যে আমাদের তিনজনের প্রেডিকশন আপনারা শুনলেন কতটা ঘাটে সেমিফাইনালের আগে পর্যন্ত, সেটা তো খতিয়ে দেখবই। আমি যেটা বললাম সেটা হচ্ছে ওপেনিং এ বললাম আমি মায়াঙ্ক আগরওয়াল আর কেএল রাহুল। ফার্স্ট ডাউনে বললাম যে স্টিভ স্মিথ। ফার্স্ট ডাউনে বলেছি রোহিত শর্মাকে বলেছি। সেকেন্ড ডাউন বলেছি স্টিভ স্মিথ। থার্ড ডাউন বলেছি জনি বিয়ারস্টো। ফোর্থ ডাউন বলেছি এবি ডিভিলিয়ার্স। ফিফথ ডাউনটা আমি সে সময় বলিনি, সে সময় ফিফথ ডাউনটা আমি একটু ভাবছিলাম কাকে রাখি অলরাউন্ডার। তো ওটা কারণ পোলার্ডকেই আপাতত নিয়ে নিচ্ছি। আর তারপরে বলেছিলাম চাহাল 8-এ, 9-এ হচ্ছে রাবাদা, 10-এ বুমরা আর 11-এ রশিদ খান। মানে রশিদ খানটা ওটা চাহালের আগে চলে আসবে, তারপর থেকে চাহাল থেকে 11 দুটো স্পিনার রাখছেন। দুটো স্পিনার। আমার মতে 11 সেরা 11 রোহিত শর্মা, কেএল রাহুল। ফার্স্ট ডাউনে আমি আগের একটা একটু চেঞ্জ করে আমি না, ফার্স্ট ডাউনে বলেছিলাম বিরাট কোহলি। সেকেন্ড ডাউনে আমার এটা চেঞ্জ করে আমি এবি ডিভিলিয়ার্সকে নিয়ে আসতে চাই। আচ্ছা আচ্ছা। সেকেন্ড ডাউনে। থার্ড ডাউনে স্টিভ স্মিথ। ফোর্থ ডাউনে মানে তখন আসছে 6 নম্বর ব্যাটসম্যান ধোনি। ফিফথ ডাউনে কায়রন পোলার্ড। মানে 7 জন হয়ে গেল। আর 4 জন তো বোলার আছে। চাহাল, রশিদ খানকে আমি দুজনকে রেখে দিয়েছি পিস ওয়াইজ, একজনকে খেলাবো, একজনকে বসিয়ে রাখছি। 3জন ফাস্ট বোলার, প্যাট কামিন্স, কাগিসো রাবাদা আর আমাদের জাসপ্রীত বুমরা। আচ্ছা, আমি একটু বলি, ওই আমি যেটা নিয়ে একটু কনফিউজ ছিলাম, মানে 7 নাম্বার ওটা আমি লাস্টে কারণ পোলার্ডকে বললাম, ওইটা অ্যাকচুয়ালি আমার হবে রবীন্দ্র জাদেজা। রবীন্দ্র জাদেজা উনি স্যার ব্যক্তি লোক। উনি ওইটা নিয়ে আমি কমলেশের আগে কিন্তু শোনা হলো না। কমলেশ আমার সাথে এখন ছিল শুরুতে ওপেনিং এ রোহিত শর্মা আর কেএল রাহুল। ওয়ান ডাউনে ছিল আপনার মায়াঙ্ক আগরওয়াল। তারপরে আপনার সেকেন্ড ডাউনে ছিল আপনার সেকেন্ড ডাউনে খেলেছিল 4-এ ও স্মিথ মনে হয় নাকি? না আপনারা বললেন যে উনি ওপেনার সঞ্জু স্যামসন। আর 5-এ খেলিয়েছি আমি ধোনিকে। 6-এ খেলিয়েছি আমি হার্দিক পান্ডিয়াকে। 7-এ খেলিয়েছি আমি কায়রন পোলার্ডকে। 8-এ আপনার রাশিদ খান। 9-এ জাফর আর্চার। 10-এ মোহাম্মদ শামি আর 11-এ জাসপ্রীত বুমরা। আচ্ছা, তাহলে মোটামুটি রাজস্বী কমলেশের সাথে আমারও প্রেডিক্ট সব কতটা কাটে দেখা যায়। তবে সবে তো শুরু হলো। যাই হোক বন্ধুরা, আমরা এরকম ঘরোয়া আলোচনা মতো একটা করলাম। পরবর্তীকালে কি আমরা স্টুডিওতে যেতে পারবো এরকম আলোচনা করার জন্য? বেঙ্গল আওয়ার কি আমাদের সেই সুযোগ দেবে? অবশ্যই, কারণ যেভাবে আলোচনা করেছি এবং আমরা দর্শকদের ফিডব্যাকও আমরা নিশ্চয়ই পাবো, তারা কতটা তাহলে আমাদের আইপিএল এর এই যে আড্ডা, এই আড্ডাকে একটা স্টুডিওতে অন্তত বসতে দেওয়া। অবশ্যই স্টুডিওতে আমরা ধারাবাহিকভাবে এই আইপিএল আড্ডা চালাবো বেঙ্গল আওয়ারের পক্ষ থেকে। আগামী দিনে নিশ্চয়ই আবারও আসবো বন্ধুরা, আপনারা দেখতে থাকবেন। তার আগে আমরা জানিয়ে দেবো কবে কখন আসছে। তাহলে আজকের মতো বিদায় যাচ্ছি। আমি ছিলাম রানা সর্দার। নমস্কার, আমি